আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব জিওলজির পঞ্চম অধ্যায় শ্বাসক্রিয়া ও শোষণ। আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ রাফি। আমি এমবিবিএস করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমার সেশন হচ্ছে 17-18। তাহলে আমরা আজকে মূলত এই অধ্যায়ে কি কি বেশি আসে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেসব নিয়ে আলোচনা করব। আমরা যদি এই অধ্যায়টাকে বিশ্লেষণ করি তাহলে প্রত্যেকটা অধ্যায়ে আমরা সাধারণত 10 থেকে 12টা করে টপিক পাবো। এর মধ্যে দেখা যায় 3 থেকে 4টা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো অত ইম্পর্টেন্ট না। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে যেগুলো, সেগুলো হচ্ছে গঠন নিয়ে। তাহলে আমরা আজকে ক্লাসে ভালো করে কোনটা পড়বো? আজকে আমরা ভালো করে শ্বাসক্রিয়া এবং শ্বসনের শুরু থেকে, অর্থাৎ তোমার নাক থেকে শুরু করে আমার একেবারে অ্যালভিওলাস পর্যন্ত বাতাসটা কোন দিক দিয়ে কিভাবে যায়, কিভাবে আসে এবং এদের গঠন, এই জিনিসটা আজকে আমরা ক্লাসে ভালো করে জানবো। আশা করি এর মধ্যে থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা যারা ক্লাসটা দেখতেছো সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দাও, কারণ ক্লাসটা যত বেশি ইন্টারেক্টিভ হবে, যত বেশি তোমরা থাকবা, তোমরা তত ক্লাস করতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমি কথা না বাড়াই মোটামুটি মেইন টপিক যেগুলো সেগুলোতে আমি শুরু করে দেই। দেখো, এই অধ্যায়ের ফার্স্টের টপিক যেটা বললাম সেটা হচ্ছে তোমাদেরকে, এটা হচ্ছে গঠন। অর্থাৎ তোমার নাক থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত আমাদের মূলত শ্বাসক্রিয়া মানে কি? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের খেলা। কার্বন ডাই অক্সাইড কি হবে? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে এবং অক্সিজেন ঢুকবে। এটাকেই বলা হয় হচ্ছে শ্বাসক্রিয়া। দেখো, আমরা শ্বসনকে মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। এর মধ্যে যেটা বহিঃশ্বসন সেটা হচ্ছে তোমাদের জিওলজির এই চ্যাপ্টারের আলোচনা, আর যেটা অন্তঃশ্বসন সেটা হচ্ছে তোমাদের বোটানির ডিসকাশন। তাইলে আগে এই অধ্যায় পড়তে গেলে আমাদেরকে জানতে হবে বহিঃশ্বসনটা কি আর অন্তঃশ্বসনটা কি। দেখো, মূলত বডিতে দুইটা গ্যাস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা জানি। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে অক্সিজেন। বহিঃশ্বসনে কি হয়? বহিঃশ্বসনে তোমার বডিতে বাইরে থেকে অক্সিজেন ঢুকে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় এবং অক্সিজেন বডিতে ঢুকবে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে বহিঃশ্বসন, যেটা আমরা জিওলজিতে আজকে ডিসকাস করব। এবার তোমার বডিতে যে অক্সিজেনটা ঢুকলো, এই অক্সিজেনটার কি হবে? এই অক্সিজেনটা রক্তের মাধ্যমে চলে যাবে তোমার প্রত্যেকটা কোষে। রক্তের মাধ্যমে কোথায় চলে যাবে? তোমার প্রত্যেকটা কোষে চলে যাবে। এই কোষে যখন সে চলে যাবে তাহলে কি হইলো? তোমার প্রত্যেকটা কোষ, এটা একটা কোষ, বহিঃশ্বসনের মাধ্যমে অক্সিজেন তোমার বডিতে ঢুকলো, রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে চলে গেল। এইবার এই অক্সিজেন প্লাস হচ্ছে ফুড, তোমার যে খাদ্য দ্রব্যগুলো আছে সেগুলো অক্সিজেনের সহায়তায় ভাঙবে। ভাঙলে কি তৈরি হবে? ভাঙলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এই যে এই প্রক্রিয়াটা, এইটাকে বলে হচ্ছে অন্তঃশ্বসন, যেটা হচ্ছে তোমাদের বোটানির পার্ট। তাইলে তোমাদের বহিঃশ্বসনে কি হইলো? অক্সিজেন ঢুকলো, কার্বন ডাই অক্সাইড বের হইলো। আর অন্তঃশ্বসনে কি হইলো? অন্তঃশ্বসনে হচ্ছে এই অক্সিজেনটা কোষে গেল, আর রক্ত থেকে অক্সিজেনের সাথে আরো খাদ্য উপাদান কোষে গেল। যার ফলে এখানে কি হইলো? যার ফলে এখানে হচ্ছে অক্সিডেশন হইলো। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ার মাধ্যমে এখানে কার্বন ডাই অক্সাইড এবং এটিপি তৈরি হলো। এই যে এই ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে আশা করি তোমরা মূলত আমার মেইন ক্লাসের যে টপিকটা, সেটার যে বেসটা, অর্থাৎ কোনটা অন্তঃশ্বসন কোনটা বহিঃশ্বসন, এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এরপরে আমরা ঢুকবো হচ্ছে বহিঃশ্বসনের জন্য আমাদের কি কি দরকার আর বহিঃশ্বসনের মধ্যে কি কি আছে। তাহলে দেখো, আমরা সবাই জানি আমাদের মূল শ্বসন অঙ্গ কি? আমাদের মূল শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। মূল শ্বসন অঙ্গ কোনটা? মূল শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। কিন্তু এই যে ফুসফুসে বাতাসটা যাবে, এটা কি সরাসরি চলে যায়? যায় না, এটা বিভিন্ন ধাপ অতিক্রম করে যায়। এই ধাপগুলাকে তোমাদের বইয়ে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাইলে কি কি জোন? এখানে জোন ভাগ করছে হচ্ছে 3টা। কয়টা জোনে ভাগ করছে? 3টা জোনে ভাগ করছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এরপরে একটা জোন ভাগ করছে, এটাকে বলতেছে তারা বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল। আর লাস্ট যে অঞ্চলটা, এখানে হয় তোমার হচ্ছে বিনিময় বা এক্সচেঞ্জ,
ঠিক আছে, অর্থাৎ শ্বসন গ্যাসের বিনিময়। তাহলে এই তিনটা জিনিস তোমাকে খুবই ভালো করে আগে জানতে হবে যে আমরা কয়টা জোনে ভাগ করলাম। কয়টা জোনে ভাগ করলাম? তিনটা জোনে ভাগ করলাম। একটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, একটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, আর একটা হচ্ছে বিনিময় অঞ্চল। তো তোমরা ভালো করে মাথায় রাখো পরিবহন অঞ্চলের মধ্যে কি কি আছে। পরিবহন অঞ্চলের মধ্যে আছে হচ্ছে আমার ট্রাকিয়া এবং ব্রঙ্কাস। পরিবহন অঞ্চলের মধ্যে ট্রাকিয়া এবং ব্রঙ্কাস। তাইলে ট্রাকিয়ার উপরে যা যা আছে সবকিছু আমার গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের মধ্যে পড়বে, এবং ব্রঙ্কাসের নিচে যা যা আছে সবকিছু আমার বিনিময় অঞ্চলের মধ্যে পড়বে। তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষায় কমনলি যে প্রশ্নটা করে সেটা হচ্ছে ট্রাকিয়া কিসের অন্তর্ভুক্ত। তাহলে ট্রাকিয়া কিসের অন্তর্ভুক্ত? পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত। ব্রঙ্কাস কিসের অন্তর্ভুক্ত? এটা পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত। এখন দেখো, এইটুকু যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি অনেকগুলা প্রশ্নের এই জায়গা থেকে উত্তর দিতে পারবা। যেমন তোমাকে যদি প্রশ্ন করে অ্যালভিওলাস, অ্যালভিওলাস কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? অ্যালভিওলাস কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? এরপরে যদি তোমাকে প্রশ্ন করে যে নাসা গহ্বর বা নাসা রন্ধ্র, যেটাই বলুক না কেন, নাসা গহ্বর অথবা নাসা রন্ধ্র এটা কোনটার অন্তর্ভুক্ত? তাহলে আমরা যদি আসি, দেখো আমার ট্রাকিয়া ব্রঙ্কাস, অ্যালভিওলাস কি ব্রঙ্কাসের নিচে আছে না উপরে আছে? আমরা জানি নিচে আছে। তো অ্যালভিওলাস যেহেতু ব্রঙ্কাসের নিচে আছে তাইলে এটা বিনিময় অঞ্চল। আবার আমি চিন্তা করি যে নাসা গহ্বর বা নাসা রন্ধ্র এগুলা কি ট্রাকিয়ার উপরে নাকি ট্রাকিয়ার নিচে? এগুলা ট্রাকিয়ার উপরে। তাহলে এগুলা কিসের মধ্যে চলে যাবে? এগুলা চলে যাবে হচ্ছে গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে। আবার যদি আমি আসি, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এখান থেকে যেটা আসে, তাহলে অ্যালভিওলাসেরটা আমরা বললাম, ট্রাকিয়া ব্রঙ্কাস বললাম, আরেকটা হচ্ছে স্বরযন্ত্র। তাহলে আমার স্বরযন্ত্র কিসের অংশ? দেখো আমরা জানি সিরিয়ালের মধ্যে স্বরযন্ত্রটা হচ্ছে উপরে, স্বরযন্ত্রটা হচ্ছে উপরে, এর পরেই হচ্ছে আমার ট্রাকিয়া শুরু। তাহলে যেহেতু স্বরযন্ত্রটা উপরে, ট্রাকিয়াটা নিচে, ট্রাকিয়া যদি পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত হয় তাহলে স্বরযন্ত্র কিসের অন্তর্ভুক্ত হবে? গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, যারা যারা ক্লাসে এখনই ঢুকলা তাদের জন্য আমি একটা কুইক রিভিউ দিচ্ছি। দেখো, সবার প্রথমে আমরা যে গ্যাসটা আদান প্রদান করতেছি নাক থেকে শুরু করে কোথায় যাচ্ছে? আমার ফুসফুসের অ্যালভিওলাস পর্যন্ত। কোথা থেকে? আমার এই যে নাক থেকে শুরু হইলো, নাক থেকে শুরু করে এটা চলে যাবে হচ্ছে আমার এট লাস্ট ফুসফুসের অ্যালভিওলাসে। ফুসফুসের অ্যালভিওলাসে আমার সর্বশেষ গ্যাসটা যাবে। এই যে এই পথ নাক থেকে শুরু করে তোমার ফুসফুস পর্যন্ত যে যাওয়ার পথ, এটাকে আমরা ভাগ করছি তিনটা অঞ্চলে। কি কি অঞ্চল? বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং বিনিময় অঞ্চল। তাহলে আমি সবকিছু যদি মনে রাখতে না পারি, আমি ভালো করে পরিবহন অঞ্চলটা মনে রাখবো। পরিবহন অঞ্চলে কি কি আছে? পরিবহন অঞ্চলে আছে হচ্ছে টিবি, ট্রাকিয়া আর ব্রঙ্কাস। কি কি আছে? ট্রাকিয়া আর হচ্ছে ব্রঙ্কাস। তাইলে এখান থেকে তুমি চিন্তা করবা যে ট্রাকিয়ার উপরে কোনটা আছে। তাহলে যেটা ট্রাকিয়ার উপরে সেটা গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অন্তর্ভুক্ত, যেটা ট্রাকিয়ার নিচে সেটা বিনিময় অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে এইটুকু হচ্ছে বেসিক। এরপরে আমি ডিটেলস আলোচনা তো করবই। তাহলে প্রথমে দেখো কি বললাম, ট্রাকিয়া যদি বলে কিসের অন্তর্ভুক্ত, আমার উত্তর হবে পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত। এখন চিন্তা করো, যদি প্রশ্ন করে যে অ্যালভিওলাস কিসের অন্তর্ভুক্ত, তুমি সহজভাবে চিন্তা করো তোমার অ্যালভিওলাস কি ট্রাকিয়ার উপরে আছে না ট্রাকিয়ার নিচে আছে? আমরা জানি অ্যালভিওলাস হচ্ছে সর্বশেষ। তাহলে যেহেতু এটা ট্রাকিয়ার নিচে আছে, ট্রাকিয়ার নিচে থাকলে এটা কিসের মধ্যে হবে? এটা বিনিময় অঞ্চলের মধ্যে হবে। একইভাবে আমাকে যদি প্রশ্ন করে নাসা গহ্বর, নাসা রন্ধ্র, স্বরযন্ত্র এগুলা কোথায় আছে, তাহলে আমার উত্তর কি হবে? এগুলা ট্রাকিয়ার উপরে আছে। তাহলে ট্রাকিয়ার উপরে থাকলে সেটাকে কি বলবো? সেটা হচ্ছে গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে এইভাবে হচ্ছে তোমরা ইজিলি উত্তর দিতে পারবা। এরপরে আমরা এখন বায়ু গ্রহণ অঞ্চল সম্পর্কে আরো ডিটেলস জানবো। তাইলে আমরা প্রথমে শিখলাম হচ্ছে কি কি জোন আছে। আমরা তিনটা জোনে ভাগ করছি। তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণত আসে, এভাবেই প্রশ্ন আসে যে তোমাদেরকে প্রশ্ন করবে এটা কোন জোনের অন্তর্ভুক্ত, ওইটা কোন জোনের অন্তর্ভুক্ত, বা এটা কোন জোনের মধ্যে পড়বে না, এভাবে। তাহলে ফার্স্ট জোনটার নাম আমরা কি বললাম? ফার্স্ট জোনটার নাম আমরা বললাম হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তাহলে এটা আমরা এখন শুরু করব। সহজভাবে চিন্তা করো, সবার শুরুতে তোমার কি আছে? সবার শুরুতে তোমার আছে হচ্ছে নাকের ছিদ্র। সবার শুরুতে তোমার কি আছে? নাকের ছিদ্র, অর্থাৎ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। কি বলে? সম্মুখ নাসারন্ধ্র। তাইলে আমার বাতাসটা ঢুকবে মূলত কি দিয়ে? এটাকে বলতেছি হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। তাইলে সবার শুরুতে কি পাচ্ছি? সম্মুখ নাসারন্ধ্র পাচ্ছি। আমরা জানি নাসারন্ধ্র মানে কি? নাসারন্ধ্র মানে নাকের ছিদ্র। তাহলে নাকের ছিদ্র কয়টা? দুইটা, সম্মুখ নাসারন্ধ্র।
এরপরে কি হইলো আমরা জানি এই জায়গা দিয়ে যদি হচ্ছে তুমি তাকাও, অর্থাৎ নাকের ছিদ্রের দিকে যদি তুমি তাকাও, ভিতরে দেখবা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে কিছু লোম আছে, যেখানে কিছু কালো কালো লোম আছে, যেখানে ময়লা বা সর্দি জমে থাকে। এই জায়গাটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ভেস্টিবিউল। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ভেস্টিবিউল। তাহলে শুরুর পার্টটার নাম কি? সম্মুখ নাসারন্ধ্র। পরের পার্টটার নাম হচ্ছে ভেস্টিবিউল। এখন ভাইয়া তোমরা সবাই জানো, আমি যদি নাকের এই ছিদ্র দিয়ে তাকাই, আমি এখানে কি দেখতে পাবো? আমি দেখতে পাবো হচ্ছে লোম। আমি দেখতে পাবো কি? লোম। তাইলে আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ভেস্টিবিউলে কি থাকে? ভেস্টিবিউলে লোম থাকে। আর লোম থাকা মানে কি? এটা কি আটকাবে? এটা হচ্ছে ময়লা আটকাবে। পোকামাকড় ঢুকলে সেটা আটকাবে, ধুলাবালু ঢুকলে সেটা আটকাবে। আচ্ছা, এছাড়া এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অলফ্যাক্টরি কোষ থাকে। দেখো, অলফ্যাক্টরি কোষ দুই জায়গায় থাকে, এর পরের পার্টেও থাকে, এখানেও থাকে। তাহলে কি থাকে ভেস্টিবিউলে? আমরা মেইনলি মনে রাখবো হচ্ছে লোম থাকে। ভেস্টিবিউলে মেইনলি মনে রাখবো হচ্ছে কি থাকে? লোম থাকে। আচ্ছা, তাহলে আমরা সম্মুখ নাসারন্ধ্র দিয়ে ঢুকলাম, এরপরে ভেস্টিবিউলে গেলাম। আমরা এর বাইরে আর কিছু দেখতে পাবো না, তবে চিত্রটা ভালো করে খেয়াল করো, তাইলে তোমরা বুঝতে পারবা। এরপরে এরকম ফুলা একটা জিনিস থাকে, অর্থাৎ ভেস্টিবিউলের পরে ফুলা একটা জিনিস থাকে, যেটাকে বলে হচ্ছে তোমার নাসা গহ্বর। কি বলে? নাসা গহ্বর। ক্লিয়ার? তাহলে ভেস্টিবিউলের পরে কি আছে? ভেস্টিবিউলের পরে আছে হচ্ছে নাসা গহ্বর। এখন এই নাসা গহ্বরেও কি থাকে? এই নাসা গহ্বরে কিছু সিলিয়া থাকে, ফ্লাজেলা যুক্ত কোষ থাকে, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকে, এই অলফ্যাক্টরি কোষ থাকে। এটাই তোমাদের পরীক্ষায় আসবে যে অলফ্যাক্টরি কোষ কোথায় থাকে। মাথায় রাখবা দুই জায়গাতেই থাকে, ভেস্টিবিউলেও থাকে, নাসা গহ্বরেও থাকে। এরপরে পরীক্ষায় আসবে যে অলফ্যাক্টরি কোষের কাজ কি। এই অলফ্যাক্টরি কোষটার কথা যে বললাম, অলফ্যাক্টরি কোষের কাজ কি এবং অলফ্যাক্টরি শব্দটার অর্থ কি। তাহলে এই অলফ্যাকশন শব্দটার অর্থ হচ্ছে ঘ্রাণ গ্রহণ। অলফ্যাকশন শব্দের অর্থ হচ্ছে কি? ঘ্রাণ গ্রহণ। তাহলে অলফ্যাক্টরি কোষের কাজ কি? অলফ্যাক্টরি কোষের কাজ হচ্ছে আমার ঘ্রাণ গ্রহণ করা। ক্লিয়ার? তাহলে আমি শুরুর জাস্ট তিনটা পার্টে আসলাম। প্রথমে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল যেখানে কি থাকবে? লোম থাকবে। এরপরে হচ্ছে নাসা গহ্বর, যেটার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অলফ্যাক্টরি কোষ। আচ্ছা, আজকে আমরা পড়তেছি হচ্ছে জুওলজির পঞ্চম অধ্যায়ে শ্বাসক্রিয়া এবং শ্বসন। দেখো, সিলিয়া থাকবে আর অলফ্যাক্টরি কোষ থাকবে। অলফ্যাকশন শব্দের অর্থ কি বললাম? ঘ্রাণ গ্রহণ। তাইলে অলফ্যাক্টরি কোষের কাজ কি? অলফ্যাক্টরি কোষের কাজ হচ্ছে ঘ্রাণ গ্রহণ করা। আর কোন নার্ভ দিয়ে কাজ করে? এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 1, ক্রেনিয়াল নার্ভ 1 নাম্বার, যেটার নাম হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। যেটার নাম কি? অলফ্যাক্টরি নার্ভ। তাহলে দেখো, এই একটা জায়গা থেকে অনেক ধরনের প্রশ্ন হওয়া সম্ভব। সবার প্রথমে হচ্ছে নাসা গহ্বরে কি থাকে? অলফ্যাক্টরি কোষ থাকে। অলফ্যাক্টরি কোষের কাজ কি? অলফ্যাক্টরি কোষের কাজ হচ্ছে ঘ্রাণ গ্রহণ। ঘ্রাণ গ্রহণে কোন ক্রেনিয়াল নার্ভ অংশ নেয়? 1 নাম্বার ক্রেনিয়াল নার্ভ অংশ নেয়। 1 নাম্বার ক্রেনিয়াল নার্ভটার নাম কি? নাম হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। তাহলে এখান থেকে অনেকগুলা প্রশ্ন আমরা শিখে ফেললাম। এবার দেখো, প্রথমে বলছিলাম হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। তো কোনো কিছুর যখন সম্মুখ থাকে তখন তার অবশ্যই পশ্চাৎ থাকবে। তাইলে এরপরে নাসা গহ্বরের পরেই আমার চলে আসবে কি? পশ্চাৎ নাসারন্ধ্র। ঠিক আছে? এটা হচ্ছে বাংলা নাম, তবে ইংরেজি নাম হচ্ছে কোয়ানা অথবা কোয়ানি। ইংরেজি নাম হচ্ছে কোয়ানা অথবা কোয়ানি। তাহলে যেটাই বলুক না কেন একই জিনিস। তাইলে প্রথমে আমরা কি বললাম? ভেস্টিবিউল। ভেস্টিবিউলের পরে নাসা গহ্বর, এরপরে শুরু হবে হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিল। তো নাসা গলবিল আর নাসা গহ্বরের যে সংযোগ স্থল, এই জায়গায় হচ্ছে ছোট্ট একটা ছিদ্র থাকে, যে ছিদ্রটাকে বলে হচ্ছে কোয়ানা অথবা কোয়ানি। তাহলে কোয়ানা অথবা কোয়ানির পরে কি থাকবে? পরে থাকবে হচ্ছে নাসা গলবিল। পরেরটাতে কি থাকবে? নাসা গলবিল। তাহলে দেখো, এখান থেকে আমি প্রশ্নগুলা তোমাদেরকে বলে দেই যে কি কি প্রশ্ন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন, লোম থাকে কোথায়? লোম থাকে কোথায়? ভেস্টিবিউলে। অলফ্যাক্টরি কোষ কোথায় থাকে? অলফ্যাক্টরি কোষ থাকে নাসা গহ্বর এবং ভেস্টিবিউলে। ঘ্রাণ গ্রহণ করে কোন কোষ? অলফ্যাক্টরি কোষ। ঘ্রাণ গ্রহণ করে কোন নার্ভ? অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ কত নাম্বার নার্ভ? এটা হচ্ছে 1 নাম্বার নার্ভ। এরপরে আসো পশ্চাৎ নাসারন্ধ্র। পরীক্ষায় প্রশ্ন আসে পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম কি? তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম কি? পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম হচ্ছে কোয়ানা অথবা কোয়ানি। নেক্সট হচ্ছে গলবিল।
তাহলে এটাকে কি বললাম? নাসা গলবিল। গলাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আমি এত ডিটেলস বলতেছি না। তার মধ্যে একটা হচ্ছে আমার নাসা গলবিল, একটা কি? নাসা গলবিল। তাহলে গলাকে যে 3 ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটা হচ্ছে নাসা গলবিল। তাহলে এই যে নাসা গলবিল, নাসা গলবিলের পরে কি থাকবে? নাসা গলবিলের পরে হচ্ছে তোমার মুখ গলবিল। এই গলা শেষ হয়ে গেলেই তুমি এই জায়গায় পাবা হচ্ছে স্বরযন্ত্র। কি পাবা? স্বরযন্ত্র। এটাকে অনেকে বলে স্বরযন্ত্র, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে স্বরযন্ত্র। তাইলে আমার নাসা গলবিলের পরে কি থাকবে? নাসা গলবিলের পরে থাকবে হচ্ছে স্বরযন্ত্র। এখন এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। দেখো, মুখের সাথে কিন্তু আমাদের নাকের একটা কানেকশন আছে। মুখের সাথে নাকের একটা কানেকশন আছে। অনেক সময় তোমরা খেয়াল করবা যে আমরা যদি নাকে কোনো ওষুধ দেই, মুখে তিতা তিতা লাগে। আবার অনেক সময় খেয়াল করবা বমির সময় নাক দিয়ে খাবার বের হয়ে আসে। তাহলে এইটা থেকে বোঝা যায় যে তোমাদের যে নাক আছে আর যে মুখ আছে, এই নাকের সাথে মুখের একটা কানেকশন আছে। নাকের সাথে মুখের একটা কানেকশন আছে। তাহলে অবশ্যই এই কানেকশনটাকে বন্ধ করে রাখতে হবে। এই কানেকশন যদি বন্ধ না হয় তাহলে কি হবে? তুমি যখন খাবারটা খাবা, এই খাবারটা নিচে না যায় এদিক দিয়ে বের হয়ে চলে আসবে। ক্লিয়ার? তাহলে মাথায় রাখতে হবে নাকের সাথে মুখের একটা কানেকশন আছে। আমি যখন খাবার দাবার খাবো তখন আমার নাক আর মুখের এই কানেকশনটাকে আমার কি করতে হবে? এটাকে হচ্ছে বন্ধ করতে হবে, ঠিক আছে? এটাকে কি করতে হবে? বন্ধ করতে হবে। তাহলে এই যে নাক আর মুখের কানেকশন বন্ধ করে এই জিনিসটাকে বলে হচ্ছে উভুলা অথবা আলজিহ্বা। এই জিনিসটা তোমরা ভালো করে লিখে নাও। এই জিনিসটা বইয়ে ক্লিয়ার করে বলা নাই, তোমরা অনেকে ভুল করো। ক্লিয়ার? তাহলে প্রথমে দেখো একটা জিনিস কি বললাম? বললাম হচ্ছে মুখের সাথে নাকের যে কানেকশন, অর্থাৎ মুখের সাথে মুখের খাদ্য নাসাগহ্বর পথে ফিরে আসা বন্ধ করে। কে বন্ধ করে? এটার নাম হচ্ছে উভুলা অথবা আলজিহ্বা। এটার নাম কি? উভুলা অথবা আলজিহ্বা। আর খাবার যখন নিচে যাবে এই স্বরযন্ত্রের নিচ থেকে একটা বের হয় ট্র্যাকিয়া, আর আরেকটা কি বের হয়? আরেকটা বের হয় হচ্ছে ইসোফেগাস। অর্থাৎ একটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে অন্ননালী। এইখানে যেন খাবারটা না যায় এই কারণে স্বরযন্ত্রের উপরে একটা বন্ধ থাকে, এটাকে বলা হয় হচ্ছে এপিগ্লটিস অথবা উপজিহ্বা। তাহলে এই জিনিসটাই কমনলি আমাদের ভুল হয়, সেটা হচ্ছে আলজিহ্বা কোনটা আর উপজিহ্বা কোনটা। এই জিনিসটা ক্লাস থেকে ভালো করে খেয়াল করো, তাহলে একটা কনফিউশন অন্তত আজকের ক্লাস থেকে ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা বইয়ে সবকিছুই আছে, তবে এই জিনিসটা তোমরা রেগুলার ভুল করো। দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন করে খাদ্যদ্রব্য, মুখের খাদ্যদ্রব্য নাসা পথে ফিরে আসা বন্ধ করে কে? উত্তর হবে উভুলা। উত্তর হবে উভুলা। তাইলে মুখের খাদ্যদ্রব্য নাসা পথে ফিরে আসা বন্ধ করে কে? উত্তর হবে উভুলা অথবা আলজিহ্বা। আর যদি পরীক্ষায় প্রশ্ন করে খাদ্য বস্তুকে অন্ননালীতে যেতে বাধা দেয় কে? তখন উত্তর হবে হচ্ছে এপিগ্লটিস অথবা উপজিহ্বা। এপিগ্লটিস অথবা উপজিহ্বা। তাহলে এই স্বরযন্ত্র পর্যন্ত হচ্ছে আমার বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। আচ্ছা, তাহলে এখান থেকে আমার মোস্ট ইম্পর্টেন্ট যে একটা কোশ্চেন যেটা আমি এতক্ষণ বললাম, এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা যারা যারা ক্লাস করতেছো তোমরা উত্তর দাও। তাইলে যদি তোমার পরীক্ষায় প্রশ্ন করে যে খাদ্য বস্তু নাসা গহ্বর পথে বা নাসা পথে, অর্থাৎ নাক দিয়ে ফিরে আসা বন্ধ করে কে? নাক দিয়ে ফিরে আসা বন্ধ করে কে? খাদ্যবস্তুর নাক দিয়ে ফিরে আসা বন্ধ করে কে? এটার অপশন 1 আলজিহ্বা আর অপশন 2 হচ্ছে উপজিহ্বা। আর ইংরেজিগুলো আমি বলেই দিলাম। আলজিহ্বাকে বলে হচ্ছে ইংরেজিতে উভুলা আর উপজিহ্বাকে বলে হচ্ছে এপিগ্লটিস। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন, নাসা গহ্বর পথে ফিরে আসা বন্ধ করে কে? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে খাদ্যবস্তু শ্বাসনালীতে যেতে বাধা দেয় কে? শ্বাসনালীতে যেতে বাধা দেয় কে? আবারও অপশন একই। অপশন 1 হচ্ছে আলজিহ্বা, অপশন 2 হচ্ছে উপজিহ্বা। এই দুইটা প্রশ্ন যদি তোমরা ভালো করে শিখো তাহলে মাথায় রাখবা অনেক অনেক
ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে গেছো, কারণ এই জিনিসটা প্রতি বছরই কোথাও না কোথাও পরীক্ষায় আসে, আর প্রতি বছরই তোমরা এই জিনিসটাকে ভুল করে আসো। আচ্ছা, তাহলে আমরা যা ক্লাসে শিখলাম সেটার উপর বেস করে আমরা যদি এখন উত্তর দেই, নাসা পথে ফিরে আসা প্রিভেন্ট করে কে? ওই যে গলায় বললাম ঘন্টার মতো এখানে একটা ঝুলে, মুখ হা করলে দেখা যাবে ঘন্টার মতো এরকম একটা ঝুলতেছে, এগুলা দাঁত, এগুলা দাঁত, এই যে সামনের পাটির দাঁত, আর উপরে হচ্ছে এরকম ঘন্টার মতো একটা ঝুলে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে আলজিহ্বা বা ওভুলা। এটাকে বলে আলজিহ্বা বা ওভুলা। তাহলে যারা যারা প্রথমটার উত্তর দিছো হচ্ছে আলজিহ্বা, তারা হচ্ছে কারেক্ট। তাহলে ফার্স্ট কোশ্চেন এটা লিখে ফেলো, নাসা পথে ফিরে আসা বন্ধ করে কে? উত্তর হবে আলজিহ্বা। এবার যদি প্রশ্ন করে খাদ্যবস্তু এই শ্বাসনালীতে যেতে বাধা দেয় কে? অর্থাৎ খাদ্যবস্তু এইদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, এই যাওয়াটা রাইট আর এই যাওয়াটা হচ্ছে রং, এই যাওয়াটা যেন না যায় এই জন্য কে কাজ করে? এই জন্য কাজ করে হচ্ছে উপজিহ্বা, অথবা ইংরেজিতে এটার নাম হচ্ছে এপিগ্লোটিস। তোমাদের পরীক্ষায় প্রতি বছর কোথাও না কোথাও এই জিনিসটা আসে। তাহলে যারা যারা প্রশ্নের উত্তর দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই জিনিসটা তোমরা লিখে ফেলবা যেন নেক্সট টাইম, অর্থাৎ আমার ক্লাস শেষ হয়ে গেলেই যেন ভুলে না যাও। এখন স্বরযন্ত্র সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। সবার প্রথমে হচ্ছে স্বরযন্ত্র জিনিসটা কি? স্বরযন্ত্র হচ্ছে বডির একটা অঙ্গ যেটা শব্দ তৈরি করে। তাহলে স্বরযন্ত্রের কাজ কি? স্বরযন্ত্রের কাজ হচ্ছে শব্দ তৈরি করা। স্বরযন্ত্রের কাজ শব্দ তৈরি করা। এখন দেখো স্বরযন্ত্রটা দেখতে কেমন? স্বরযন্ত্রটা দেখতে কিছুটা এই শেপের, আর এর মধ্যে ঢাকনির মতো একটা জিনিস থাকে যেটাকে বললাম এপিগ্লোটিস, যেটার নাম হচ্ছে এপিগ্লোটিস। ঢাকনির মতো জিনিসটার নাম হচ্ছে এপিগ্লোটিস। এখন আসো, স্বরযন্ত্র কি দিয়ে তৈরি? মাথায় রাখবা, স্বরযন্ত্র মোট 9টি তরুণাস্থি দিয়ে তৈরি। মোট কয়টি? মোট হচ্ছে 9টি। আমি যেটা বলবো সেটাই অ্যান্সার, ঠিক আছে? বই দেখার কোনো প্রয়োজন নাই, আমি যেটা বলবো সেটাই তোমরা ফলো করবা। যদি পরীক্ষায় প্রশ্ন করে স্বরযন্ত্র টোটাল কয়টা তরুণাস্থি দিয়ে তৈরি, উত্তর হবে মোট 9টা তরুণাস্থি দিয়ে তৈরি। যদি প্রশ্ন করে কয় ধরনের, উত্তর হবে 6 ধরনের। উত্তর হবে 6 ধরনের, মোট 9টা তরুণাস্থি দিয়ে তৈরি। এই থেকে বোঝা যায় তরুণাস্থি গুলাকে দুই ভাগে ভাগ করা যায়, কিছু হচ্ছে যুগ্ম আর কিছু হচ্ছে অযুগ্ম। মানে সহজ কথায় কিছু হচ্ছে কাপল আর কিছু হচ্ছে সিঙ্গেল। তাহলে সিঙ্গেল কয়টা? সিঙ্গেল 3টা। কাপল কয়টা? কাপল হচ্ছে 3টা। সো যদি কাপল 3টা হয় 3 দুগুণে 6, আর সিঙ্গেল 3টা হইলে 9। তাহলে এই টোটাল 6 ধরনের কয়টা তরুণাস্থি? মোট 9টা তরুণাস্থি দিয়ে আমার স্বরযন্ত্র তৈরি হয়। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। এর মধ্যে একটা তরুণাস্থির নাম হচ্ছে এপিগ্লোটিস, আর একটা তরুণাস্থির নাম হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এই তরুণাস্থিটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখবা পুরুষের ক্ষেত্রে কি হয়, পুরুষের গলায় এরকম একটা জিনিস উঁচু হয়ে থাকে, এটাই হচ্ছে মূলত থাইরয়েড তরুণাস্থি। এটা কি? এটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। পুরুষের ক্ষেত্রে একটা বিশেষ হরমোন আমরা জানি, টেস্টোস্টেরন নামক হরমোন। এই টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণের কারণে পুরুষের থাইরয়েড তরুণাস্থি বড় হয়ে যায়। এই থাইরয়েড তরুণাস্থি বড় হয়ে গেলে এটাকে বলে হচ্ছে অ্যাডামস অ্যাপেল। তাইলে পুরুষের ক্ষেত্রে এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে অ্যাডামস অ্যাপেল। এই কাহিনী তো তোমরা সবাই জানো যে ইসলাম ধর্ম অনুযায়ী প্রথম দুইজন নারী পুরুষের নাম কি? আদম এবং হাওয়া। একই জিনিস বাইবেলে পড়লে অ্যাডাম এবং ইভ কি করছিল? ওদেরকে হচ্ছে শয়তান ধোঁকা দিয়ে ওদেরকে একটা বিশেষ ধরনের ফল খাওয়াইছিল। তো এই ফলটা যখন আদমের গলায় এসে ঠেকে তখন ওর মনে পড়ে যাচ্ছে আমি তো ভুল করে ফেললাম। তো ওই জায়গা থেকে এটার নাম আসছে হচ্ছে অ্যাডামস অ্যাপেল। এটার নাম কোথা থেকে আসলো? তাহলে সেই কোরআন এবং বাইবেলিক কাহিনী থেকে এটার নাম হচ্ছে অ্যাডামস অ্যাপেল। তাহলে অ্যাডামস অ্যাপেল মূলত কোন তরুণাস্থি? এটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। আর এটা থেকে যে শব্দ তৈরি হবে, শব্দ তৈরির জন্য আমরা জানি কি দরকার? ভাইব্রেশন দরকার। এই ভাইব্রেশন দেওয়ার জন্য ভিতরে স্বরতন্ত্রী নামে একটা জিনিস থাকে, যেটার নাম তোমরা জানো ভোকাল কর্ড। তাইলে ভোকাল কর্ড থাকে কোথায়? স্বরযন্ত্রে। তাহলে আমরা যদি স্বরযন্ত্রের কথা বলি, স্বরযন্ত্রের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে শব্দ তৈরি করা। মূল কাজ কি? মূল কাজ হচ্ছে শব্দ তৈরি করা। স্বরযন্ত্রের মোট কয়টা তরুণাস্থি থাকে? মোট তরুণাস্থি থাকে 9টা। মোট কয়টা থাকে? 9টা। কয় ধরনের? 6 ধরনের। এর মধ্যে যুগ্ম কয়টা, অর্থাৎ জোড়া কয়টা? জোড়া হচ্ছে 3টা। আর সিঙ্গেল কয়টা? সিঙ্গেল হচ্ছে 3টা। শব্দ তৈরি করে যেটার ভাইব্রেশনের মাধ্যমে, ওইটার নাম হচ্ছে ভোকাল কর্ড। ওইটাকে বলে হচ্ছে ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডও থাকে হচ্ছে 6টা। ভোকাল কর্ড থাকে কয়টা? 6টা। আর স্পেশাল একটা জিনিস বললাম, স্বরযন্ত্রের মাথার যে ঢাকনি, ঢাকনিটাকে বলে হচ্ছে এপিগ্লোটিস। আর
পুরুষের গলায় যে ফুলে উঠে কোন তরুণাস্থি ফুলে উঠে? থাইরয়েড তরুণাস্থি ফুলে উঠে। তাহলে যারা যারা ক্লাস করতেছো তাদের জন্য এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্বরযন্ত্রে, পুরুষের ক্ষেত্রে স্বরযন্ত্রে যেটা ফুলে থাকে এই অ্যাডামস অ্যাপেল কোন তরুণাস্থি? অ্যাডামস অ্যাপেল অ্যাকচুয়ালি কোন তরুণাস্থি? অপশন 1 এপিগ্লোটিস আর অপশন 2 থাইরয়েড। তাহলে যারা যারা ক্লাস করতেছো দ্রুত উত্তর দিয়ে দাও যে অ্যাডামস অ্যাপেল কি ধরনের তরুণাস্থি, এটা কি এপিগ্লোটিস নাকি এটা থাইরয়েড? আর নেক্সট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল কারের ক্ষেত্রে পাওয়া যায়? এটা কি পুরুষে পাওয়া যায় নাকি নারীতে পাওয়া যায়? তাহলে অ্যাডামস অ্যাপেল কাদের ক্ষেত্রে পাওয়া যায়? পুরুষে পাওয়া যায় নাকি নারীতে পাওয়া যায়? আচ্ছা, এই একই জিনিস থেকে আরো একটা প্রশ্ন হওয়া সম্ভব, অ্যাডামস অ্যাপেল কোন হরমোনের প্রভাবে তৈরি হয়? এটা কি টেস্টোস্টেরনের প্রভাবে তৈরি হয় নাকি ইস্ট্রোজেনের প্রভাবে তৈরি হয়? তাহলে যারা যারা ক্লাস করতেছো এই তিনটা প্রশ্ন অ্যাডামস অ্যাপেল থেকে, এই তিনটা জিনিসের তোমরা উত্তর দিয়ে দাও। আচ্ছা, তাহলে যারা যারা উত্তর দিছো অনেকেই উত্তর দিয়ে ফেলছো। এর মধ্যে আমরা এখন সামারাইজ করি। তাহলে অ্যাডামস অ্যাপেল, অ্যাডামস অ্যাপেল কি? অ্যাডামস অ্যাপেল হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। আর এপিগ্লোটিস কি? এপিগ্লোটিস হচ্ছে ঢাকনা, যেটার ফলে খাদ্যবস্তু কোথায় যেতে পারে না? অন্ননালীতে যেতে পারে না। কাদের ক্ষেত্রে থাকে? পুরুষে না নারীতে? এটা তো বললামই। অ্যাডাম, অ্যাডাম মানে কি? অ্যাডাম মানে হচ্ছে আদম। তাহলে এটা থাকে হচ্ছে পুরুষে, এটা থাকে হচ্ছে পুরুষে। আর পুরুষের সেক্স হরমোনের নাম কি? পুরুষের সেক্স হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। তাইলে এটা কোথায় থাকবে? এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে থাকবে। এবং কোন হরমোনের প্রভাবে হবে? টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে হবে। তাইলে আমরা প্রথম অঞ্চল যেটা ছিল বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল থেকে খুব ভালোভাবে সব প্রশ্নের উত্তর আশা করি করতে পারবো। নেক্সট ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের পরেই আমাদের অঞ্চলটার নাম হচ্ছে পরিবহন অঞ্চল। কি অঞ্চল? পরিবহন অঞ্চল। তো পরিবহন শব্দের অর্থ কি? যে জিনিসপত্র নিয়ে যায়। এই ছিল তোমার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের নিচ থেকে যেটা শুরু হবে এটাকেই বলে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। আর শ্বাসনালী দুইটা ভাগে ভাগ হয়, যেগুলোকে বলে হচ্ছে ব্রঙ্কাস। এই দুইটাই মূলত তোমার পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে আমার ট্রাকিয়া। আর দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে ব্রঙ্কাস। তাহলে ট্রাকিয়ার বাংলা কি? ট্রাকিয়ার বাংলাই হচ্ছে শ্বাসনালী। এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু মুখস্থ জিনিস পরীক্ষার জন্য আসবে। একটা হচ্ছে ট্রাকিয়া কি ধরনের তরুণাস্থি দিয়ে তৈরি? ট্রাকিয়া হচ্ছে হায়ালিন তরুণাস্থি দিয়ে তৈরি। কি তরুণাস্থি? হায়ালিন তরুণাস্থি দিয়ে ট্রাকিয়া তৈরি। ক্লিয়ার? ট্রাকিয়ার মধ্যে এই যে রিং গুলা থাকে, এরকম টোটাল রিং থাকে কয়টা? রিং থাকে হচ্ছে 16 থেকে 20টা। ট্রাকিয়া কত সেন্টিমিটার লম্বা? 12 সেন্টিমিটার লম্বা। ট্রাকিয়ার এই যে রিং গুলা, এগুলা শেপ কি? এগুলা কি ও শেপ নাকি সি শেপ? এগুলা হচ্ছে সি শেপ। কি শেপ এগুলা? সি শেপ, ও শেপ নয়। তাইলে ট্রাকিয়ার এই জিনিসগুলা মুখস্থ করতে পারলেই তোমার হবে। ট্রাকিয়ার আরেক নাম কি? ট্রাকিয়ার আরেক নাম হচ্ছে শ্বাসনালী। কি নাম? শ্বাসনালী। কি ধরনের তরুণাস্থি? হায়ালিন তরুণাস্থি। এটা কয়টা ব্লক দিয়ে তৈরি বা কয়টা সি শেপ অর্ধগোলক দিয়ে তৈরি? 16 থেকে 20টা। কত সেন্টিমিটার লম্বা? এটা 12 সেন্টিমিটার লম্বা। তাহলে এই কয়টা কোশ্চেন যদি তুমি পড়তে পারো, ট্রাকিয়া থেকে এর বাইরে কিছু আসার মতো নাই। নেক্সট হচ্ছে ব্রঙ্কাস। দেখো তোমার ফুসফুস কয়টা? তোমার ফুসফুস হচ্ছে 2টা। তাহলে ব্রঙ্কাস কয়টা হবে? মূল ব্রঙ্কাসও হবে 2টা। ব্রঙ্কাস কয়টা? ব্রঙ্কাস হচ্ছে 2টা। কি কি ভাগে ভাগ করা যায় ব্রঙ্কাসকে? অনেক ভাগে ভাগ করা যায়। এই জিনিসটা আমি আসতেছি। দেখো, সবার প্রথমে আমরা একটু আগায় যেয়ে ফুসফুসের ভাগগুলা শিখবো। ফুসফুসকে কয়টা ভাগে ভাগ করা যায় এই জিনিসটা আগে ব্রঙ্কাস জানতে গেলে শিখতে হবে। দেখো তোমার ফুসফুস কয়টা? ফুসফুস হচ্ছে 2টা। ফুসফুস কয়টা? ফুসফুস হচ্ছে 2টা। ক্লিয়ার? আমার ফুসফুস হচ্ছে 2টা। ফুসফুস কি কি? একটা হচ্ছে ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস। একটা ডান আর একটা হচ্ছে বাম। তাহলে ডান ফুসফুসের জন্য একটা ব্রঙ্কাস, বাম ফুসফুসের জন্য একটা ব্রঙ্কাস। এই জিনিসটাকে বলে হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস বা মেইন ব্রঙ্কাস। কি ব্রঙ্কাস? মেইন ব্রঙ্কাস
অথবা প্রিন্সিপাল ব্রঙ্কাস, মেইন ব্রঙ্কাস অথবা প্রিন্সিপাল ব্রঙ্কাস। তাহলে ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে ফুসফুস যেহেতু দুইটা, আমার ব্রঙ্কাসও দুইটা, এই ব্রঙ্কাসটার নাম কি? মেইন ব্রঙ্কাস বা প্রিন্সিপাল ব্রঙ্কাস, মেইন ব্রঙ্কাস অথবা প্রিন্সিপাল ব্রঙ্কাস। ওকে, এরপরে বাম ফুসফুসের খণ্ড কয়টা? বাম ফুসফুসের খণ্ড হচ্ছে দুইটা। আর ডান ফুসফুসের খণ্ড কয়টা? ডান ফুসফুসের খণ্ড হচ্ছে তিনটা। তাইলে ডান দিকে মেইন ব্রঙ্কাস ভাগ হবে 3 ভাগে, আর বাম দিকের মেইন ব্রঙ্কাস ভাগ হবে 2 ভাগে। সহজ জিনিস। তাইলে প্রথমে যেহেতু ফুসফুস দুইটা, ট্রাকিয়া ভাগ হইলো 2 ভাগে, একটা বাম আর একটা ডান। নেক্সটে আসো, যেহেতু বামের খণ্ড হচ্ছে দুইটা, তাইলে মেইন ব্রঙ্কাসটা 2 ভাগে ভাগ হবে বাম দিকে, আর ডান দিকে ভাগ হবে হচ্ছে 3 ভাগে। এই ব্রঙ্কাস গুলাকে বলে হচ্ছে লোবার ব্রঙ্কাস। কি বলে? লোবার ব্রঙ্কাস। তাহলে প্রথম ব্রঙ্কাসটার নাম বললাম হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর এর পরের ব্রঙ্কাসটার নাম হচ্ছে লোবার ব্রঙ্কাস। ক্লিয়ার? তাহলে ফার্স্টেরটার নাম কি? ফার্স্টেরটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস বা মেইন ব্রঙ্কাস, আর এর পরেরটা হচ্ছে লোবার ব্রঙ্কাস। এরপরে এই খণ্ডগুলাকে আবার সেগমেন্টে ভাগ করা যায়। এই সেগমেন্ট কয়টা? বামে হচ্ছে 8টা, ডানে হচ্ছে 10টা। তাহলে এবার বুঝতেই পারতেছো, এই লোবার ব্রঙ্কাস বাম সাইডে ভাগ হবে 8 ভাগে, ডান সাইডে ভাগ হবে হচ্ছে 10 ভাগে। তাহলে এই ব্রঙ্কাস গুলাকে কি বলে? এই ব্রঙ্কাস গুলাকে বলে হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। কি বলে? সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে আমরা এখান থেকে সহজ করে এখন পড়ি, ফুসফুস কয়টা? দুইটা। তাহলে মেইন ব্রঙ্কাস কয়টা? দুইটা, একটা ডান সাইডের মেইন ব্রঙ্কাস, একটা বাম সাইডের মেইন ব্রঙ্কাস। নেক্সট হচ্ছে খণ্ড। যদি আমি খণ্ড বলি, বা খণ্ডের ইংরেজি হচ্ছে লোব। খণ্ডের ইংরেজি কি? খণ্ডের ইংরেজি হচ্ছে লোব। ডান ফুসফুস কয়টা লোবে? দুইটা, আর বাম ফুসফুস কয়টা? 3টা। ঠিক আছে, ডান হচ্ছে 3, বাম হচ্ছে 2। সো প্রিন্সিপাল ব্রঙ্কাস ডান সাইডে ভাগ হবে 3 ভাগে, বাম সাইডে ভাগ হবে 2 ভাগে। এগুলাকে কি বলে? এগুলাকে বলে হচ্ছে লোবার ব্রঙ্কাস। কি বলে? লোবার ব্রঙ্কাস বলে। নেক্সটে আসো, এগুলা আবার সেগমেন্টে ভাগ হয়। তাহলে এই ব্রঙ্কাস গুলাকে বলে সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে বাম সাইডে সেগমেন্টাল ব্রঙ্কাস কয়টা? 8টা, ডান সাইডে কয়টা? 10টা। আমরা সহজভাবে মাথায় রাখতাম, বাম হচ্ছে 28, বাম হচ্ছে 28, আর ডান হচ্ছে 310। ডান কত? 310। অর্থাৎ খণ্ড 3টা, সেগমেন্ট 10টা, আর এটার খণ্ড 2টা, সেগমেন্ট হচ্ছে 8টা। সহজভাবে মাথায় রাখতে গেলে বামে সবকিছুই হচ্ছে কম থাকবে, বামে সবকিছু কম থাকবে। তাহলে আমার লোবও কম থাকবে, আমার সেগমেন্টও কম থাকবে। তাহলে এটাই আমরা শিখে ফেললাম হচ্ছে পরিবহন অঞ্চল। এখন পরিবহন অঞ্চল থেকে তোমাদের জন্য খুব কমই প্রশ্ন আছে, খুব বেশি কিছু আসার মতো নাই। আমি 2টা প্রশ্ন করি, তোমরা যারা যারা ক্লাস করতেছো তারা উত্তর দাও। একটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া কি আকৃতির? অর্ধবলয় দিয়ে তৈরি। তাইলে কি আকৃতির? তরুণাস্থি দিয়ে তৈরি। অপশন 1 ও, অপশন 2 সি। ট্রাকিয়া কি আকৃতির? তরুণাস্থি দিয়ে তৈরি। তাইলে এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে বাম ফুসফুস কতগুলা সেগমেন্টে বিভক্ত হয়? বাম ফুসফুসে সেগমেন্ট কয়টা? অপশন 1 2, অপশন 2 3, অপশন 3 8, আর অপশন 4 হচ্ছে 10। তাহলে এই জিনিসটা তোমরা উত্তর দিয়ে দাও যারা যারা পারবা। প্রথম প্রশ্ন কি? ট্রাকিয়া কি আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি? আর নেক্সট হচ্ছে বাম ফুসফুসে সেগমেন্ট থাকে কয়টা? আচ্ছা, অনেকেই উত্তর করছো, রিমা সাহা, নাহিদুল। হ্যাঁ, ট্রাকিয়া কি আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি? সি আকৃতির। পারফেক্ট, সঠিক উত্তর। আর সেগমেন্ট কয়টা? সেগমেন্টও তোমরা ঠিক বলছো, সেগমেন্টও বলছো হচ্ছে 8টা। তাহলে 10টা সেগমেন্ট কার? 10টা ফুসফুস হচ্ছে ডানের। তাহলে এই 2 3 এগুলা কি? এগুলা সেগমেন্ট না, এগুলা হচ্ছে লোব অথবা খণ্ড। তাহলে এই জিনিসটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি ভুল হয়। আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে লোব, আমরা উত্তর দিয়ে আসি সেগমেন্ট। তারপরে পরীক্ষায় প্রশ্ন করে সেগমেন্ট, আমরা উত্তর দেই লোব। এই জিনিসটা করা যাবে না। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা চলে যাব হচ্ছে ফুসফুসে। তাহলে এখন আমরা যে শেষ করলাম পরিবহন অঞ্চল, পরিবহন অঞ্চলের মধ্যে আমাদের আরো অনেক কিছু আছে। মাথায় রাখবা, এই যে আমাদের ব্রঙ্কাস গুলা, এগুলা মোটামুটি 30টা ভাগে, 25 থেকে 30টা ভাগে ভাগ হয়। এটাকে বলে শ্বসন বৃক্ষ। ক্লিয়ার? কিন্তু এতগুলো আমাদের বইয়ে নাই,
লাকিলি আমাদেরকে এতগুলা পড়তেও হবে না, আমরা ওই দুইটা মনে রাখবো, এরপরে আমাদের আর মনে রাখার প্রয়োজন নাই। এরপরে দুইটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো, একটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, আর একটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল। ঠিক আছে, এতক্ষণ বললাম ব্রঙ্কাস, এবার চলে আসছি ব্রঙ্কিওলে, অর্থাৎ এগুলা আরো ছোট। তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিওল, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার টার্মিনাল ব্রঙ্কিওল। আর এই টার্মিনাল ব্রঙ্কিওলের পরেই হচ্ছে অ্যালভিওলার নালী, অ্যালভিওলাস অ্যাট্রিয়া এগুলা থাকে। ক্লিয়ার? তাইলে মূলত এই জায়গাটার পরেই আমার মেইন রেসপিরেটরি ইউনিট থাকে। তাইলে এই জায়গার পরে কি থাকে? রেসপিরেটরি ইউনিট থাকে। এতক্ষণ আমরা পড়লাম ব্রঙ্কাস, এখন চলে গেলাম কিসে? এখন চলে গেলাম ব্রঙ্কিওলে। তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, নেক্সট হচ্ছে আমার রেসপিরেটরি ইউনিট। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা সরাসরি ফুসফুসে চলে যাব, তারপরে ফুসফুসকে ধীরে ধীরে ভেঙে ভেঙে পড়ব। এখন দেখো, সবার আগে আমার জানতে হবে যে আমার ফুসফুসের অবস্থান কোথায়। এটা যদি হয় আমার ফুসফুস, সবার প্রথমে জানতে হবে কি ফুসফুসের অবস্থান কোথায়। ফুসফুস কোথায় থাকে এটা আমার জানতে হবে। সবাই আমরা জানি ফুসফুস থাকে হচ্ছে বুকে। ঠিক আছে, বুকে থাকে না পেটে থাকে? আমরা জানি ফুসফুস থাকে হচ্ছে বুকে। কিন্তু তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে ফুসফুস কোথায় থাকে, ডায়াফ্রামের উপরে নাকি ডায়াফ্রামের নিচে? এটার উত্তর হবে ডায়াফ্রামের উপরে। তাহলে ফুসফুস আর হার্ট এই দুইটা থাকে ডায়াফ্রামের উপরে, আর বাকি সবকিছু থাকে ডায়াফ্রামের নিচে। তাইলে মাথায় রাখবা, ফার্স্ট কোশ্চেন, ফুসফুসের অবস্থান কোথায়? ফুসফুসের অবস্থান হচ্ছে ডায়াফ্রামের উপরে, ডায়াফ্রামের উপরে বুকে। ফুসফুস কয়টা? ফুসফুস দুইটা। কয়টা খণ্ড থাকে, কয়টা লোব থাকে, কয়টা সেগমেন্ট থাকে, সবকিছু পড়াই ফেলছি। এখন আসো ফুসফুসের বহিরাবরণ, যেটা তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ফুসফুসের বাইরে একটা পর্দা থাকে, ফুসফুসের বাইরে এরকম একটা দ্বিস্তরী পর্দা থাকে। কয় স্তরী পর্দা থাকে? দ্বিস্তরী পর্দা। এই পর্দাটার নাম কি? পর্দাটার নাম হচ্ছে প্লুরা। এই প্লুরা কয় স্তরী? দ্বিস্তরী। একটা থাকে হচ্ছে ফুসফুসের এভাবে গায়ে লেগে থাকে, আর আরেকটা হচ্ছে বাইরে আবরণ দিয়ে থাকে, আরেকটা বাইরে আবরণ দিয়ে থাকে। তাইলে সহজ কথায় ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা অথবা প্লিউরা। ঠিক আছে, কোথাও কোথাও বলা আছে প্লিউরা, কোথাও কোথাও বলা আছে প্লুরা, একই জিনিস, কোনো পার্থক্য নেই। তাহলে পরীক্ষায় আসবে ফুসফুসের আবরণ, পরীক্ষায় কি লিখতে হবে? ফুসফুসের আবরণ লিখতে হবে হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণ প্লুরা। কয় স্তরী আবরণ? এটা হচ্ছে দ্বিস্তরী আবরণ। কয় স্তরী? দ্বিস্তরী আবরণ। কয় স্তরী আবরণ? দ্বিস্তরী আবরণ। তাইলে বাইরেরটাকে বলে হচ্ছে প্যারাইটাল, বাইরেরটাকে বলে প্যারাইটাল, আর ভিতরেরটাকে বলে হচ্ছে ভিসেরাল। তাইলে ভিসেরা ভিতরে, ভি ভি দিয়ে মনে রাখবা। তাইলে প্লিউরাল কয়টা লেয়ার? দুইটা লেয়ার। ভিতরেরটাকে কি বলে? ভিসেরাল, বাইরেরটাকে কি বলে? প্যারাইটাল। তাহলে দুইটা লেয়ারের মাঝখানে কি থাকে? দুইটা লেয়ারের মাঝখানে থাকে হচ্ছে পানি, সামান্য পরিমাণে পানি। এটাকে বলে হচ্ছে প্লুরাল ফ্লুইড। এটাকে কি বলে? প্লুরাল ফ্লুইড বা প্লুরাল রস। প্লুরাল ফ্লুইড অথবা প্লুরাল রস। তোমার যখন নিউমোনিয়া হবে তখন কি হবে? তখন এই ফুসফুসের ভিতরে ইনফেকশনের কারণে বাইরে এসে এই প্লুরার মাঝখানে পানি জমা হবে। এই প্লুরায় যখন পানি জমা হবে ওটা ফুসফুসকে চাপ দিবে, শ্বাস নিতে কষ্ট হবে। ওই ঘটনাকে তখন বলে প্লুরাল ইফিউশন। আচ্ছা, তাহলে আমরা সহজ কথাই থাকি, দুইটা ফুসফুস, ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লিউরা অথবা প্লুরা। কয় স্তরী আবরণ? দ্বিস্তরী আবরণ। দ্বিস্তরী আবরণের ক্ষেত্রে ভিতরেরটাকে বলে হচ্ছে ভিসেরাল লেয়ার, আর বাইরেরটাকে বলে হচ্ছে প্যারাইটাল লেয়ার। আর দুই লেয়ারের মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে প্লুরাল ফ্লুইড। তাহলে তোমাদের জন্য এখন প্রশ্ন, এখন খুব সহজ একটা প্রশ্ন, ফুসফুসের আবরণের নাম কি? তাইলে যারা যারা ক্লাস করতেছো তারা উত্তর দিবা ফুসফুসের আবরণের নাম কি। আবার তোমাদের আগে আমি ক্লাস নিয়েছি, আগে আমি হার্টের আবরণ পড়াইছি। তাইলে প্রথমে উত্তর দাও, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের আবরণের নাম কি? অপশন 1 এপিকার্ডিয়াম, অপশন 2 পেরিকার্ডিয়াম। আচ্ছা, আরেকটা তোমরা পরীক্ষায় উত্তর দিবা, এখনই উত্তর দিবা, সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম কি? অপশন 1 এপিকার্ডিয়াম, অপশন 2
পেরিকার্ডিয়াম, আর অপশন 3 প্লুরা। তাহলে এই দুইটা প্রশ্নের তোমরা উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের আবরণের নাম কি? একজন বলছো হৃৎপিণ্ডের আবরণ, একজন উত্তর দিছো, হ্যাঁ আরো একজন উত্তর দিছো। যারা যারা উত্তর দিছো সবাই কারেক্ট। হৃৎপিণ্ডের আবরণের নাম কি? আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে, আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আর এপিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের একটা স্তর, আবরণ নয়, এটা একটা স্তর, আবরণ না। আর ফুসফুসের আবরণের নাম কি? এটা আমি এখনই পড়াইলাম। ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। তাহলে তোমরা মোটামুটি পারছো। এগুলা পরীক্ষায় যদি পারো এখান থেকেই তোমরা বেশিরভাগ মার্ক পেয়ে যাবা। নেক্সটে আসো, আমার ফুসফুসের গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অ্যালভিওলাস। ফুসফুস অসংখ্য অ্যালভিওলাস নামক থলি দিয়ে তৈরি। তাইলে ফুসফুস কি দিয়ে তৈরি? অ্যালভিওলাস দিয়ে তৈরি। অ্যালভিওলাস তাহলে কি? অ্যালভিওলাস হচ্ছে গঠন এবং কাজের একক। অ্যালভিওলাস কি? গঠন এবং কাজের একক। তাহলে ফুসফুস মূলত কি দিয়ে তৈরি হয়? ফুসফুস তৈরি হয় অ্যালভিওলাস দিয়ে। ফুসফুস তৈরি হয় কি দিয়ে? ফুসফুস তৈরি হয় অ্যালভিওলাস দিয়ে। আচ্ছা, যারা যারা ওই দুইটা উত্তর দিছো, অর্থাৎ পেরিকার্ডিয়াম আর প্লুরা উত্তর দিছো, তারা সবাই কারেক্ট। এখন আসো, ফুসফুস কি দিয়ে তৈরি হয়? অ্যালভিওলাস দিয়ে তৈরি হয়। তাহলে ফুসফুসের গঠন এবং কাজের একক কি? অ্যালভিওলাস। ফুসফুসের গঠন এবং কাজের একক অ্যালভিওলাস। মোটামুটি 700 মিলিয়নের মতো অ্যালভিওলাস থাকে বডিতে। 700 মিলিয়নের মতো অ্যালভিওলাস থাকে। এক এক বইয়ে এক একটা বলা আছে, প্লাস তোমাদের স্যারের বইও প্রতি বছর বছর চেঞ্জ হয়। তোমরা লাস্ট যে এডিশন, সেই এডিশনের মানটা মুখস্থ রাখবা। তাহলে 700 মিলিয়নের মতো অ্যালভিওলাস থাকে। অ্যালভিওলাসের আকৃতি কি? অ্যালভিওলাস হচ্ছে স্ফেরিক্যাল। অ্যালভিওলাস স্ফেরিক্যাল। তাইলে এটা আকৃতি হচ্ছে স্ফেরিক্যাল অথবা গোলাকার না, কিন্তু গোলক আকৃতি। ঠিক আছে, কি আকৃতি? গোলক আকৃতি। আচ্ছা, তাহলে অ্যালভিওলাসের আকৃতি হচ্ছে গোলক আকৃতি। অ্যালভিওলাস যদি আমরা একটা আঁকি, এরকম একটা অ্যালভিওলাস যদি দেখি, এর ভিতরে যে কোষটা পাবো, এই কোষটার শেপ কেমন? এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, অর্থাৎ আইস আকার। স্কোয়ামাস কি ধরনের? স্কোয়ামাস অথবা আইস আকার আবরণী টিস্যু। তাইলে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে আইস আকার আবরণী টিস্যু। মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে অ্যালভিওলাসে যেটা থাকতেছে সেটাকে বলা হয় হচ্ছে স্কোয়ামাস বা আইস আকার আবরণী টিস্যু। প্রত্যেকটা কোষে আমরা জানি সব জায়গায় হচ্ছে একটা প্রোটেকশন দরকার হয়, তো অ্যালভিওলাসেরও একটা প্রোটেকশন আছে। অ্যালভিওলাসের প্রোটেকশন, এখানে একটা অ্যালভিওলাসের আর্মি থাকে, এগুলাকে বলে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তাইলে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন করে যে অ্যালভিওলাসের ম্যাক্রোফেজকে কি বলে, উত্তর হবে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আর আমরা জানি যকৃতের ম্যাক্রোফেজকে বলে কাফফার সেল। এই শব্দটার সাথে এটা মিলাই ফেলা যাবে না। তাইলে কাফফার কোষ কোথায় থাকে? কাফফার কোষ থাকে হচ্ছে যকৃতে। তাইলে যকৃতের যে ম্যাক্রোফেজ সেটাকে আমরা বলবো হচ্ছে কাফফার সেল। আর অ্যালভিওলাসের যে ম্যাক্রোফেজ এটাকে বলবো হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এর যে আবরণী টিস্যু এটাকে বলে হচ্ছে স্কোয়ামাস অথবা আইস আকার আবরণী টিস্যু। আকৃতি কেমন? আকৃতি হচ্ছে স্ফেরিক্যাল। আকৃতি কেমন? আকৃতি হচ্ছে স্ফেরিক্যাল। আচ্ছা, এগুলা তো আমরা জানলাম। এখন মূলত যেটা এই জায়গা থেকে পরীক্ষায় আসে, যে অ্যালভিওলাসে একটা বিশেষ জিনিস ক্ষরণ হয় যেটার নাম হচ্ছে সারফেক্টেন্ট। এটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটাই আমাদের আজকে লাস্ট টপিক এবং এটা আমাদেরকে এখন ভালো করে শিখে যাইতে হবে এই ক্লাস থেকেই। তাহলে অ্যালভিওলাস থেকে একটা জিনিস ক্ষরণ হয় যেটার নাম কি? যেটার নাম হচ্ছে সারফেক্টেন্ট। যেটার নাম কি? সারফেক্টেন্ট। সারফেক্সেল যেরকম ওই রকম এটার নাম হচ্ছে সারফেক্টেন্ট। এটা কি জাতীয় পদার্থ? এটা হচ্ছে লিপিড জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ? মূলত এটা একটা লিপিড অথবা ডিটারজেন্ট জাতীয় পদার্থ। আরো সহজভাবে মনে রাখতে চাইলে এটা মাথায় রাখবা, ডিটারজেন্ট বা লিপিড জাতীয় পদার্থ। ক্লিয়ার? এটার নাম কি? এটার নাম হচ্ছে সারফেক্টেন্ট। এখন দেখো সারফেক্টেন্টের কাজ কি? সারফেক্টেন্টের কাজ হচ্ছে পৃষ্ঠটান কমানো। কাজ কি? পৃষ্ঠটান কমানো। সারফেক্টেন্টের কাজ হচ্ছে পৃষ্ঠটান কমানো। এই জিনিসটা ভালোভাবে খেয়াল করো, আসলে পৃষ্ঠটান কি এবং পৃষ্ঠটান কি কাজ করে। এটা যদি আমার একটা অ্যালভিওলাস হয়, এই পুরাটা আমার একটা অ্যালভিওলাস, এই অ্যালভিওলাসের কোষ। তো অ্যালভিওলাসের কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? আমরা জানি বডির প্রত্যেকটা কোষেই প্রচুর পরিমাণে থাকে হচ্ছে পানি। প্রত্যেকটা কোষেই প্রচুর পরিমাণে থাকে পানি।
আর পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে সারফেস টেনশন অথবা পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের জন্য পানি সবসময় সংকুচিত হইতে চায়। কি হইতে চায়? সংকুচিত হইতে চায়। তাইলে পৃষ্ঠটানের জন্য এই পানিটা কি হবে? এই পানিটা সংকুচিত হইতে যাবে। আর এই পানি যদি সংকুচিত হয়ে যায় তাহলে তোমার অ্যালভিওলাসটা কি হয়ে যাবে? অ্যালভিওলাসটা চুপসায় এরকম হয়ে যাবে, এরকম ছোট্ট একটা পর্দার সাথে আরেকটা পর্দা মিলে যাবে। আর এটা যদি হয় তাহলে তোমার কোনো গ্যাস আদান প্রদান হবে না। তাইলে যেটা বললাম যে সারফেক্টেন্ট ক্ষরণ করে, সারফেক্টেন্ট কি এটা আমরা পরে আসতেছি, আগে মাথায় রাখো অ্যালভিওলাসের প্রত্যেকটা জায়গায় এরকম পানি থাকে। আর পানির একটা বৈশিষ্ট্য পৃষ্ঠটান, এই পৃষ্ঠটানের জন্য পানি এরকম সংকুচিত হয়ে আসতে চায়। তাইলে তোমার অ্যালভিওলাসটা কি হয়ে যাবে? চুপসায় যাবে। কিন্তু তোমার সারফেক্টেন্ট কি করে? সারফেক্টেন্ট হচ্ছে পৃষ্ঠটান কমায় দেয়। সারফেক্টেন্ট কি করে? সারফেক্টেন্ট হচ্ছে পৃষ্ঠটান কমায়। সারফেক্টেন্ট পৃষ্ঠটান কমায়, অর্থাৎ এই পানিটার মধ্যে মধ্যে ও ঢুকে যায়, এই পানিগুলোর মধ্যে মধ্যে ও ঢুকে যায়। এটা যখন পানির মধ্যে ঢুকে যায় তখন কি হয়? পানিটা পুরাটা একসাথে সংকুচিত হইতে পারে না। আগে যেরকম পুরাটা একসাথে সংকুচিত হইলে চুপসায় যাইতো, এখন দেখো এই জিনিসটুকু সংকুচিত হইলে একটু সংকুচিত হবে, এটা সংকুচিত হইলে একটু হবে, এটা হইলে একটু হবে। এইভাবে করে তোমার অ্যালভিওলাসটা একটু ছোট হইতে পারে, কিন্তু আগের মতো একবারে চুপসায় যাবে না। এজ এ রেজাল্ট অ্যালভিওলাসটা কাজ করতে পারবে, গ্যাসীয় আদান প্রদান হবে। তাহলে এতক্ষণ যা বললাম এগুলার সার কথা। সার কথা কি? সার কথা হচ্ছে সারফেক্টেন্ট একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ বা লিপিড জাতীয় পদার্থ। এটার কাজ হচ্ছে পৃষ্ঠটান কমানো এবং অ্যালভিওলাসকে চুপসে যেতে না দেয়া, অ্যালভিওলাসকে চুপসে যেতে না দেয়া। তাহলে সারফেক্টেন্টের কাজ কি? সারফেক্টেন্ট হচ্ছে অ্যালভিওলাসকে চুপসায় যাইতে দেয় না। কিন্তু এটা মাথায় রাখবা, সারফেক্টেন্ট ক্ষরণ হয় কত সপ্তাহ বয়সে? সারফেক্টেন্ট ক্ষরণ হয় এক এক বইয়ে এক এক রকম, তবে ইন্টারন্যাশনালি যেটা রেকগনাইজড বেশিরভাগ জায়গায় যেটা বলা আছে সেটা হচ্ছে 24 সপ্তাহ বয়সে। মানে বাচ্চা মায়ের পেটে যখন 24 সপ্তাহ হয় তখন হচ্ছে এটা থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। তাহলে সারফেক্টেন্ট ক্ষরণ যখন শুরু হয় তখনই অ্যালভিওলাসটা কাজ করবে, তখনই তার ফুসফুস কাজ করবে। তাহলে 24 সপ্তাহের আগে যদি কোনো বাচ্চা হয় সেই বাচ্চার অ্যালভিওলাস কাজ করবে না, সেই বাচ্চার কোনো সারফেক্টেন্টও নাই, অ্যালভিওলাসও কাজ করবে না, ফুসফুসও কাজ করবে না। এই কারণে 24 সপ্তাহের আগের মানব ভ্রূণকে অনেক জায়গায় স্বাধীন মানব ভ্রূণ বা মানুষের অস্তিত্ব দেয়া হয় না। তাইলে 23 সপ্তাহ বা 24 সপ্তাহের আগে অনেক জায়গায় বলছে যে এটা এখনো মানুষ হয় নাই, সো তোমরা চাইলে এটাকে অ্যাবর্শন করতে পারবা। এই কারণেই তোমাদের বইয়ে একটা কথা বলা আছে যে 24 সপ্তাহের আগে স্বাধীন অস্তিত্বের অধিকারী মানে মানব ভ্রূণের স্বাধীন অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয় না। এই কারণে 23 সপ্তাহ পর্যন্ত অনেক দেশে, বিশেষ করে হচ্ছে যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওইখানে 23 সপ্তাহ পর্যন্ত অ্যাবর্শন করতে পারবে। কারণ 23 সপ্তাহের মধ্যে যদি বাচ্চাটা হয় তার সারফেক্টেন্ট থাকবে না, তার ফুসফুস কাজ করবে না, সে বাঁচতেও পারবে না। কিন্তু 24 সপ্তাহ যখন তার হয়ে গেল তখন কিন্তু তার অ্যালভিওলাসের ক্ষরণ শুরু হবে। আর অ্যালভিওলাসের ক্ষরণ শুরু হওয়া মানেই তার ফুসফুস কাজ করবে, এর মানেই সে একটা স্বাধীন মানুষ হিসেবে জীবনযাপন করতে হয়তো পারবে। এই কারণে এই লাইনটা বলা। তাহলে এখান থেকে তোমরা ভালো করে মাথায় রাখবা যে অ্যালভিওলাসের সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় কততম সপ্তাহে? এটার উত্তর হচ্ছে 24তম সপ্তাহে। আর কত সপ্তাহের আগে স্বাধীন অস্তিত্বের অধিকারী ধরা হয় না? 23 সপ্তাহের আগে স্বাধীন অস্তিত্বের অধিকারী ধরা হয় না। এখন তোমাদেরকে একটা রোগের নাম শিখাই, এটাকে বলে নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, NRDS, অথবা অনেক জায়গায় ছোট করে RDS ও বলা হয়। সহজ কথা চিন্তা করো, একটা বাচ্চা হইছে, ঠিক আছে, একটা বাচ্চা হইছে কিন্তু তার অ্যালভিওলাসে কোনো সারফেক্টেন্ট নাই। যদি সারফেক্টেন্ট না থাকে তার অ্যালভিওলাস কি হয়ে থাকবে? অ্যালভিওলাস চুপসে থাকবে। তাইলে যদি সারফেক্টেন্ট না থাকে তাইলে অ্যালভিওলাস গুলোর অবস্থা কি হবে? সব অ্যালভিওলাস চুপসে থাকবে। অ্যালভিওলাস যদি চুপসে থাকে তাইলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হবে না। আর আমরা জানি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই রোগটাকে বলা হয় নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অথবা RDS। ক্লিয়ার? তাইলে যদি সারফেক্টেন্টের পরিমাণ কারো দেহে কম থাকে এই ঘটনাটাকে কি বলে? এই ঘটনাটাকে বলে হচ্ছে NRDS। তাইলে আমরা মোটামুটি ফুসফুসের যে গঠন, অর্থাৎ পুরা এই অধ্যায়ের মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা অ্যানাটমিটা, গঠন যেটা, সেটা আমরা আজকে একটা ক্লাসের মধ্যেই শিখে ফেলছি। এখন এখান থেকে আজকের লাস্ট প্রশ্ন, এই দুইটা প্রশ্নের তোমরা উত্তর দিবা। এগুলা যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে বুঝবা তোমরা মোটামুটি ক্লাসের মধ্যে অনেক কিছুই শিখতে পারছো। প্রথম প্রশ্ন হচ্ছে সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ? প্রথম প্রশ্ন, সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ?
অপশন 1 শর্করা, অপশন 2 লিপিড, আর অপশন 3 প্রোটিন। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় কততম সপ্তাহে? ক্ষরণ শুরু হয় কততম সপ্তাহে? অপশন 1 23, আর অপশন 2 24। তাহলে তোমরা যারা ক্লাস করতেছো এই দুইটা প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ? সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ? সারফেক্টেন্ট হচ্ছে আমার লিপিড জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ? লিপিড জাতীয় পদার্থ। গুড, কারেক্ট। সারফেক্টেন্টের পুরা একটা নাম আছে, এটাকে বলে ডাইপালমিটোইল ফসফাটিডাইল কোলিন বা ডাইপালমিটোইল ফসফাটিডাইল লেসিথিন। ঠিক আছে, এত কিছু জানতে হবে না, তবে এটার মাথায় রাখবা শেষে হচ্ছে লেসিথিন অথবা কোলিন থাকবে। তাইলে এটা কি জাতীয় পদার্থ? লিপিড জাতীয় পদার্থ। আর আরেকটা প্রশ্নের তোমরা উত্তর দাও, সেটা হচ্ছে ক্ষরণ শুরু হয় কততম সপ্তাহে? কারেক্ট, যারা যারা উত্তর দিছো সবাই কারেক্ট উত্তর দিছো। ক্ষরণ শুরু হয় 24তম সপ্তাহে। তাইলে 23তম সপ্তাহের আগে স্বাধীন অস্তিত্বের কথা বলা আছে, কিন্তু ক্ষরণ শুরু হবে কততম সপ্তাহে? ক্ষরণ শুরু হবে সবসময় 24 সপ্তাহে। তাহলে যারা যারা ক্লাসটা করলা, আশা করি তোমাদের এই অধ্যায়ের এই অংশটুকু, অর্থাৎ প্রথম অংশটুকু যেটা এমসিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের সব কোশ্চেন সব কোয়ারি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর এই ক্লাসে আমি যেগুলা বললাম সেগুলা মাথায় রেখে তোমরা যদি বইটা একবার রিভিশন দিতে পারো, আশা করি এই জায়গা থেকে তোমাদের কোনো প্রশ্ন কোনো পরীক্ষাতেই মিস হবে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা এটা পড়ে ফেলবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে করবা, আমি অবশ্যই সময় করে তোমাদের সব প্রশ্নের উত্তর দিব।